আমরা ব্যাংকিং ডিপ্লোমা ফার্স্ট পার্টে জেআইবিবির জন্য 99তম ব্যাংকিং ডিপ্লোমার জন্য অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ওএম এর মডিউল এ থেকে দ্বিতীয় ক্লাস আজকে দেখব। প্রথম ক্লাসে আমাদের আলোচনা করা হয়েছিল আনুষ্ঠানিক সংগঠন কাকে বলে এই পর্যন্ত। হ্যাঁ, আনুষ্ঠানিক না, এটাই আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মধ্যে পার্থক্য এটা থেকে শুরু হবে আর কি। শুরু হবে। আচ্ছা, তাহলে আনুষ্ঠানিক সংগঠনটা কি আমরা যদি সহজভাবে বলি, নিয়ম নীতি অনুযায়ী যে সংগঠন কাঠামো আমাদের পরিচালিত হয় সেটা হচ্ছে আনুষ্ঠানিক। আর নিয়ম নীতি ছাড়া স্বজনপ্রীতি বা আপনার সম্পর্কে মানসিক সম্পর্কের উপর বা পারিবারিক সম্পর্কের উপর যে সংগঠন কাঠামো গড়ে ওঠে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক। মানে আমরা যদি সংক্ষেপে বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আনুষ্ঠানিক দ্বারাই আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে নিয়ম নীতি দ্বারা যে সংগঠন কাঠামো গড়ে ওঠে সেটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন। আর নিয়ম নীতি ছাড়া আমাদের সম্পর্কের উপর যে সংগঠন কাঠামোটা গড়ে ওঠে সেটা হচ্ছে অনানুষ্ঠানিক। এবং এই দুটোর মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করবো 8 নম্বর প্রশ্নে 17 নম্বর পেজে। এটা যে আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য দেখেন। তো এখানে আনুষ্ঠানিক সংগঠন এবং অনানুষ্ঠানিক সংগঠনের দুটো কলাম করে এখানে পার্থক্য আলোচনা করা আছে। যে সংগঠনের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুনির্দিষ্ট নিয়ম কানুন, এই কথাটা আপনার থাকতে হবে, নিয়ম কানুন ও পদ্ধতি অনুসরণ করে গড়ে তোলা হয় তাকে আনুষ্ঠানিক সংগঠন বলে। আর অনানুষ্ঠানিক সংগঠন হচ্ছে যে সংগঠনের প্রতিষ্ঠিত সম্পর্কের, এখানে বলছে যে সংগঠনের অভ্যন্তরে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠিত সম্পর্কের বাইরে ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্কের ভিত্তিতে, এই কথাটা অবশ্যই দেখতে হবে, সামাজিক সম্পর্কের ভিত্তিতে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে আমরা অনানুষ্ঠানিক সংগঠন বলি। তাহলে এটা হচ্ছে নিয়ম নীতি অনুযায়ী যে সংগঠন কাঠামো গড়ে ওঠে সেটা হচ্ছে আনুষ্ঠানিক। আর ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্কের ভিত্তিতে যে সংগঠন গড়ে ওঠে সেটা হচ্ছে আমাদের অনানুষ্ঠানিক সংগঠন। সংগঠনের পরিকল্পিত লক্ষ্য অর্জন করা এর উদ্দেশ্য। অনানুষ্ঠানিক সংগঠনের উদ্দেশ্য হলো সদস্যদের সামাজিক সন্তুষ্টি বিধান করা। তারপরে আছে মানে বিষয়টা এখানে আমাদের যদি কোনো প্রতিষ্ঠান আছে, কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থাকতে পারে, যে প্রতিষ্ঠানের বড় ভাই হচ্ছে চেয়ারম্যান, তার ছোট ভাই হচ্ছে এমডি, তার ছোট ভাই হচ্ছে সিও, এরকম মানে আমাদের থাকতে পারে চিফ অপারেটিং অফিসার, এরকম অনেক রকম থাকতে পারে। তার মানে কি আমাদের পরিবার কেন্দ্রিক একটা সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন ব্যাংক, সেখানে কিন্তু এরকম কোনো পরিবার কিন্তু নেই, এখানে বা কোনো নেই যে একটা বিভিন্ন রকম কর্মী এখানে আছে, একটা সুনির্দিষ্ট নিয়ম নীতি অনুযায়ী আমাদের এই এখানে ম্যান পাওয়ারটা নিয়োগ হয় বা এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে, সেটা হচ্ছে আনুষ্ঠানিক সংগঠন। সংগঠনের পরিকল্পিত লক্ষ্য অর্জন করা এর উদ্দেশ্য। আমরা পরিকল্পিতভাবে লক্ষ্য অর্জন করতে চাই, যে পরিকল্পনা মাফিক আমরা লক্ষ্য অর্জন করতে চাই। আর এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সদস্যদের সামাজিক সন্তুষ্টি বিধান করা। যে আপনার ভাই, আপনি হচ্ছে এমডি, তাহলে আপনার ভাই আপনার পরের পজিশনটাই হবে, আপনার ভাইকে একবারে লোয়ার গ্রেডে দিবেন না, তাই না? দিলে তাহলে আপনার মান সম্মান থাকতেছে না। তাহলে এই জন্য এখানে আমাদের সামাজিক সম্পর্কটা সন্তুষ্টি বিধান করা হয় অনানুষ্ঠানিক সংগঠনে। সংগঠন কাঠামো আনুষ্ঠানিক সম্পর্ক হতে অনানুষ্ঠানিক সংগঠন সৃষ্টি হয়, কর্মীদের অনানুষ্ঠানিক সম্পর্ক হতে অনানুষ্ঠানিক সংগঠনের সৃষ্টি হয়। তাহলে এই সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা পার্থক্য 4-5টি পার্থক্য আমরা লিখতে পারি। এই যে সংজ্ঞাটা যদি আমরা ঠিকমতো দেখি, আনুষ্ঠানিক সংগঠনের কৃতকার্যতা ব্যবস্থাপনার কার্যকারিতার উপর নির্ভর করে, অনানুষ্ঠানিক সংগঠনের কৃতকার্যতা নির্ভর করে আন্তঃব্যক্তিক সম্পর্কের উপর। তাহলে ব্যবস্থাপনার উপর এখানে আমাদের নির্ভর করে, এর যে লক্ষ্য উদ্দেশ্য ব্যবস্থাপনার উপর নির্ভর করে, আর এটা হচ্ছে আন্তঃব্যক্তিক সম্পর্কের উপর নির্ভর করে। তারপর হচ্ছে অনানুষ্ঠানিক সংগঠনের সদস্যদের মধ্যকার সম্পর্ক স্থায়ী প্রকৃতির হয়ে থাকে, আর অনানুষ্ঠানিক সংগঠনের সদস্যদের মধ্যকার সম্পর্ক স্বতঃস্ফূর্ত প্রকৃতির হয়ে থাকে।
অনানুষ্ঠানিক সংগঠনের সদস্য নির্ধারিত রীতিনীতি বাধ্যতামূলকভাবে অনুসরণ করে, আর আনুষ্ঠানিক সংগঠনের রীতিনীতি অনুসরণের বাধ্যবাধকতা নেই। যে আপনি ইচ্ছা মতো অফিসে আসতেছেন 12টায় বা কেউ 12টায় আসতেছে, কারণ সেখানে তাদের নিজস্ব সম্পর্কের ভিত্তিতে সেখানে ম্যান পাওয়ার গুলো নিয়োগ করা হয়েছে বা স্থাপন করা হয়েছে। আর এখানে অবশ্যই আপনার ব্যাংকে যেতে হবে, অবশ্যই 9টার মধ্যে বা 9:30টার মধ্যে আপনাকে ব্যাংকে যেতে হবে। আর এখানে কোনো ওই প্রতিষ্ঠানে যদি আমাদের অনানুষ্ঠানিক হয়ে থাকে, তাহলে কেউ আসতেছে 12টায়, কেউ আসতেছে 10টায়, এরকম ভাবে হয়ে থাকে। অনানুষ্ঠানিক সংগঠনের কর্মীর কাজের স্বাধীনতা খর্ব হয়, অনানুষ্ঠানিক সংগঠন কর্মীর কাজ করার সুযোগ পায়। আনুষ্ঠানিক সংগঠনের কাজকর্ম দেখানোর জন্য একটি ব্যবস্থাপক দল থাকে। এখানে এটা একটু ইয়ার মতো আপনার মনে হতে পারে যে আপনার কাজের স্বাধীনতা খর্ব হয়। আপনি যতই কাজের এক্সপার্ট হন, আনুষ্ঠানিক সংগঠনে কিন্তু আপনি যদি টেলারে থাকেন, আপনি যতই এক্সপার্ট হন, যতই বোঝেন, আপনি টেলার, অনেক ব্যাংক আছে টেলার ক্লোজ করা, মানে টেলার থেকে আপনি যে জীবিতে যাবেন, জীবিতে যাওয়া যায় না। তার টেলারের যে মেন এখানে যে জব করে, তাকে তার জ্ঞানের বিকাশ বা তার স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে, তাকে বিকশিত করার সুযোগ দেওয়া হচ্ছে না। বা কোনো কর্মী যে ডেস্কে কাজ করে ওই ডেস্কে ওই কাজ করতে পারবে, সে অন্য ডেস্কে যেতে পারবে, এইরকম বিষয়গুলো এখানে আমাদের একটু ব্যাড ইফেক্ট ফলায়। তো সেরকম বলা আছে আনুষ্ঠানিক সংগঠন কর্মীদের কাজের স্বাধীনতা খর্ব হয়, আর অনানুষ্ঠানিক সংগঠনের কাজ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। আনুষ্ঠানিক সংগঠনের কাজকর্ম দেখাশোনা করার জন্য একটি ব্যবস্থাপক দল থাকে। এখানে কোনো ব্যবস্থাপক দলের অস্তিত্ব নেই, এটি অদৃশ্য সংগঠন। এরূপ সংগঠনের পারস্পরিক সম্পর্ক নিয়ম নীতিতে অনিয়মিততা প্রতি ঝোঁক বা প্রবণতা লক্ষণীয়, আর এখানে নিয়ম নীতিতে অধিক নমনীয় বিরাজমান। যাক, এই প্রশ্নটা দেখবেন, অনেকগুলো পার্থক্য আছে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাউ ক্যান ম্যানেজার, এটা কিন্তু বানে লিখতে হবে, আপনার মাথার মধ্যে একবার ধরে নিয়ে এটা বানে লিখতে হবে। How can manager use the informal organization? ফর্মাল না, কিন্তু একজন ব্যবস্থাপক বা ম্যানেজার কিভাবে অনানুষ্ঠানিক সংগঠন ব্যবহার করতে পারেন। এখন আপনার ব্যাংকে ম্যানেজার, সে কি অনানুষ্ঠানিক সংগঠন ব্যবহার করতে পারেন? সে তো ওই সংগঠন ব্যবহার করতে পারেন না। তাহলে কিছু কাজ, অনানুষ্ঠানিক সংগঠনের কিছু কাজ আমাদের ফলো করতে হয় কোনো ক্ষেত্রে, না করলে হয় না। যেমন আপনি জানেন, আপনি ব্যাংকে আছেন, আপনি ভালোভাবেই জানেন যে কমপ্লায়েন্স অনুযায়ী আমাদের ব্যাংকের সব কাজ সম্পূর্ণ করা কঠিন হয়ে যায়। কমপ্লায়েন্স মেনে সব কাজ করা কঠিন হয়ে যায়, তাই না? সব কাজ করা যায় না কমপ্লায়েন্স মেনে। তারপরে আমাদের সেটা মাথায় রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হয়। এখন ওই জিনিসটাকে এখন ওটা আপনার মাথার মধ্যে নিয়ে আসতে হবে যে কমপ্লায়েন্স ছাড়া যেগুলো করতেছেন সেগুলো অনানুষ্ঠানিক। তাহলে ব্যবস্থাপক কিভাবে অনানুষ্ঠানিক সংগঠন ব্যবহার করতে পারে? ম্যানেজাররা অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানকে তাদের সুবিধা প্রদান করার জন্য, অনেক ক্রিটিক্যাল একটি প্রশ্ন, এটা ব্যবহার করে থাকেন। এর গতিশীলতা বোঝার মাধ্যমে এবং সাংগঠনিক লক্ষ্য অর্জনের জন্য এটিকে কাজে লাগিয়ে ম্যানেজাররা অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানকে কার্যকরভাবে ব্যবহার করতে পারে এমন কিছু উপায় নিম্নরূপ। কি আছে এখানে? দৃঢ় সম্পর্ক গড়ে তোলা। পরিচালকরা কর্মীর সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করতে অনানুষ্ঠানিক নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। তাহলে আপনার সাথে যদি আমি শুধুমাত্র প্রফেশনাল সম্পর্ক বজায় রাখি, তাহলে কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক খারাপ হবে। সবসময়ের জন্য যদি আমি আপনাকে অধস্তনে ভাবে যদি আপনার সাথে আলোচনা কোনো সৌহার্দ্যপূর্ণ ব্যবহার না করি, তাহলে কিন্তু আপনি মনক্ষুণ্ণ হবেন। তাহলে সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই প্রফেশনালের বাইরে গিয়েও মানুষ মায়া মমতা বা মহব্বত বা কোনো আবেগিক কথাবার্তা বলে বা কোনো কর্মীদের কি করতে পারে, মন জয় করতে পারে কোনো ম্যানেজার করে, সেখানে তার কার্য ভালো মতো হাসিল করতে পারে। তাহলে সবসময় নাই করো, এটা করো কেন, এটা করো কেন, এটা এইরকম ব্যবহার কিন্তু থেকে বেরিয়ে আসতে হবে। সে কি করতে পারে? সে কথা এখানে বলা আছে যে পরিচালক কর্মীদের সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করে অনানুষ্ঠানিক নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। ব্যক্তিগত স্তরে কর্মীদের সাথে জড়িত থাকার মাধ্যমে পরিচালকরা আস্থা অর্জন করতে পারে, মনোবল উন্নত করতে এবং ইতিবাচক কাজের পরিবেশ গড়ে তুলতে পারে। সে প্রফেশনাল যে সেই লুকিং থেকে বাইরেও সে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে তার সাথে সম্পর্ক গড়ে তুলে সে
তার যে কাজকর্ম আছে, অফিসের কাজকর্ম আছে, সেই কাজকর্মগুলো করে নিতে পারে। তথ্য সংগ্রহ করা, তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই আপনি প্রফেশনাল ভাব সবসময় দেখালে হবে না। প্রফেশনাল ভাব যখনই দেখাবেন, ম্যানেজার যখন তার প্রফেশনাল ভাব দেখাতে যাবে, তখন সে তথ্য নাও সংগ্রহ করতে পারে। তাহলে এক্ষেত্রে কি হবে, যে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান প্রায় তথ্যের একটি মূল্যবান উৎস হিসেবে কাজ করে। ম্যানেজাররা কর্মীদের কাছ থেকে অন্তর্দৃষ্টি, প্রতিক্রিয়া বা মতামত সংগ্রহ করতে নেটওয়ার্কে ট্যাপ করতে পারেন, যা আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সহজে অ্যাক্সেসযোগ্য নয়। মানে ব্যক্তিগত একটা আমরা নেটওয়ার্ক টিম করতে পারি, যে নেটওয়ার্ক টিমে আমাদের সারাদিন ব্যাংকিং কার্যক্রম শেষে অনেক প্রাইভেট ব্যাংক এটা হয়, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। কি করলেন মিস্টার কো, আপনি আজকে কি হলো, কি হলো না, ব্যাংকের মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে, কোনো আলোচনা হয়, তারপরেও কিন্তু ওখানে হয় যে আপনি কি করছেন একটু লিখে দেন, আরো ভালো করতে হবে, আপনার জন্য পুরস্কার আছে। এই যে বিভিন্ন রকম জিনিসগুলো, বা তার কাছ থেকে কোনো কর্মীর কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করতে চাইলে তাকে কোনো পুরস্কারের ইয়া দেওয়া বা তাকে প্রণোদনা দেওয়া ম্যানেজার ব্যক্তিগতভাবে করতে পারে। তাহলে এগুলা করে সে কি করে তথ্য সংগ্রহ করতে পারে। তো এরকম অনেক ব্যাংকে থাকে, ব্যক্তিগত ইয়ে থাকে, যে ম্যানেজাররা তাদের পারফরমেন্স গুলোকে করার জন্য এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে ব্যক্তিগত ভাবে, তারা সেখানে চ্যাটিং হয়, মানে বাসায় গিয়েও শান্তি নেয় আর কি। তারপর আছে প্রভাবকদের শনাক্ত করা। অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানের মধ্যে প্রায়শই প্রভাবশালীরা থাকে, যারা তাদের সহকর্মীদের উপরে উল্লেখযোগ্য প্রভাব রাখে। এই প্রভাবশালীদের শনাক্ত করা এবং তাদের দৃষ্টিভঙ্গি এবং বোঝা এবং পরিচালকদের পরিবর্তন এবং উদ্যোগগুলিকে আরো বস্তুভাবে বাস্তবায়ন করতে সাহায্য করে। তাহলে অনানুষ্ঠানিক এটার মাধ্যমে যারা একটু বেশি ভাবারু বা বেশি প্রভাবশালী থাকে, তাদের আমরা করতে পারি, তাদের আমরা চিহ্নিত করতে পারি এবং সেখান থেকে আমরা সতর্ক থাকতে পারি। কার্যকরভাবে যোগাযোগ করা। অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানে একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যমে হতে পারে। কর্মীদের মধ্যে আরো ভালো বোঝাপড়া এবং গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে পরিচালকরা অনানুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা এবং তথ্য প্রচার করতে পারে। দ্বন্দ্ব সমাধান। অনানুষ্ঠানিকের মাধ্যমে আমরা দ্বন্দ্ব সমাধান করতে পারি। দুইটি কর্মীর মধ্যে কোনো দ্বন্দ্ব হলে এটা আনুষ্ঠানিক পর্যায়ে গেলে দেখা যাচ্ছে যে কোনো কঠোর শাস্তি হতে পারে, বা ঊর্ধ্বতন কর্মকর্তা জানলে সেটা হচ্ছে কঠোর শাস্তি হতে পারে। এটা আপনি একটা কোনো জায়গায় গিয়ে, কোনো হোটেলে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে দুজন কর্মীর মধ্যে কি হয়েছে, এটা অনানুষ্ঠানিকভাবে আপনি তাদের মধ্যে মিউচুয়াল করে দিতে পারেন। কিন্তু যখন এটা আপনার ব্যাংকে কোনো কিছু হলো, ম্যানেজার দেখা যায় যে হুট করে মেল দিয়ে দেয়, হেড অফিসে মেল দিয়ে দেয় কর্মীর বিরুদ্ধে, তখন একটা সমস্যা থেকে যায়, এই স্যারে সেটা কমপ্লেন থেকে যায়, লাল দাগ পড়ে যায়, তার প্রমোশন হয় না, হাবি যাবে, অনেক কিছু কাহিনী ঘটে। তো এইরকম আমরা হার্ড লাইনে না গিয়ে বা আনুষ্ঠানিক পর্যায়ে না গিয়ে অনানুষ্ঠানিকভাবে আমরা দ্বন্দ্ব সমাধান করতে পারি। কর্মীদের স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা, যেগুলো আলোচনা করলাম আগের আলোচনার মধ্যে আছে, এগুলা সহযোগিতার সুবিধা আমরা সহযোগিতা করতে পারি, পরিবর্তনগুলি আরো বাস্তবায়ন করা। এরকম আমাদের 5-6টি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু প্রশ্নটা কিন্তু আমাদের কাছে একটু ক্রিটিক্যাল টাইপ প্রশ্ন। সহজ, এটা পড়ে যাচ্ছে সহজ, কিন্তু এই প্রশ্ন ধরাটাই হচ্ছে আপনার কাছে ব্যবস্থাপক কিভাবে অনানুষ্ঠানিক সংগঠন ব্যবহার করতে পারেন, বা আপনার ব্যাংকিং কাঠামোতে আপনার ব্যাংকের শাখা ব্যবস্থাপক কিভাবে অনানুষ্ঠানিক সংগঠন ব্যবহার করতে পারে আলোচনা করুন। তখন কিন্তু এভাবে এই পয়েন্টগুলো তখন ঘুরিয়ে পেয়েছে থাকতে পারে এই প্রশ্নগুলো, তখন এই পয়েন্টগুলো আমরা লিখবো। রাখলেই সহজ হবে স্যার। তো 10 নম্বর আমাদের বলা আছে আনুষ্ঠানিক সংগঠনের দুর্বলতাগুলো কি কি। আনুষ্ঠানিক সংগঠনের দুর্বলতাগুলো কি কি এবং অনানুষ্ঠানিক সংগঠনের দুর্বলতাগুলো কি কি, অনানুষ্ঠানিক সংগঠনের প্রয়োজন, কারণ দেখাও। অনানুষ্ঠানিক সংগঠন কি প্রয়োজন, কারণ দেখাও। এখানে দুর্বলতা অনেক। অনানুষ্ঠানিক সংগঠনের দুর্বলতা মানে নিয়ম মাফিক এখানে হয় না, কোনো নিয়ম ফলো হয় না, তাহলে এখানে দুর্বলতা অনেক থাকবে। অনানুষ্ঠানিক সংগঠন প্রয়োজন, কারণ দেখাও। যদি প্রয়োজন হয় তাহলে কি কারণে প্রয়োজন সেটা কারণ দেখাতে বলছে। অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানের দুর্বলতাগুলো নিচে দেওয়া হলো। অনানুষ্ঠানিক সংগঠনের দুর্বলতা, কাঠামোর অভাব প্রয়োগ করে দেখে যাচ্ছে। কাঠামোর অভাব, আমাদের এখানে সুনির্দিষ্ট কাঠামো থাকে না। যেমন আপনি ব্যাংকের অর্গানোগ্রাম তো দেখছেন, অপারেশন ম্যানেজারের কাছে আছে অর্গানোগ্রাম। ব্যাংকের অর্গানোগ্রামটা হচ্ছে আমরা কার অধীনে কোন কাজটা আমরা করব,
প্রথমে থাকবে ম্যানেজার, এই ম্যানেজারের আন্ডারে থাকবে কি অপারেশন ম্যানেজার, অপারেশন ম্যানেজারের আন্ডারে থাকবে টেলার থাকবে, তারপরে থাকবে জিবি ইনচার্জ থাকবে, তারপরে থাকবে হচ্ছে আমাদের ক্রেডিট ইনচার্জ থাকবে। তারপরে এই চিফ টেলারের আন্ডারে থাকবে টেলার 1, টেলার 2, টেলার 3। ঠিক আরএম এর আন্ডারে বা জিবি আন্ডারে এখানে আমাদের থাকবে একজন দেখবে হচ্ছে রেমিটেন্স দেখে, একজন দেখে হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং, একজন দেখে হচ্ছে ক্রেডিট কার্ড জাতীয় হাবিজাবি এগুলা সাপোজ। তারপরে আছে এই ক্রেডিটের দেখে একজন দেখবে কি, একজন দেখবে পার্সোনাল লোন, একজন দেখবে এসএমএ লোন, একজন দেখবে নন ফান্ডেড বা এরকম, যদি ম্যান পাওয়ার বেশি থাকে সেই ক্ষেত্রে, আর না হলে তো নিজে নিজে করতে হবে। এটা হচ্ছে ব্যাংকের অর্গানোগ্রাম। হ্যাঁ, এই অর্গানোগ্রামে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মাফিক কে কার পিছিয়ে আসছে সেটা কিন্তু আমরা বোঝা যায়, যে কে কার লাইনম্যানটা কে কার সেটা কিন্তু এখানে বোঝা যায়। তাহলে অনানুষ্ঠানিক সংগঠনে এই রকমের কোনো বালাই নাই, যে অর্গানোগ্রাম যেটা থাকবে এটা কোনো বালাই নাই। তো তাহলে এটার সংগঠন কাঠামোর অভাব আছে, মানে এই জিনিসটা হচ্ছে সংগঠন কাঠামোর অভাব আছে। আমাদের কে কার লাইনম্যান কে, আমার উপরে বস কে, আমার লাইন বসকে তার সাথে আমি যোগাযোগ করবো কোনো কিছু সমস্যা হলে, এইরকম কোনো কাঠামোর অভাব আছে এখানে। তারপর আছে অদক্ষতা। এখানে আমাদের যেহেতু পারিবারিক সম্পর্কের ভিত্তিতে বা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে এখানে আমরা করি, সেহেতু এখানে অদক্ষ বা চাটুকার লোকজন এখানে আমাদের স্থান দখল করতে পারে। তারপর আছে পরিবর্তনের প্রতিরোধ। আমরা যে পরিবর্তন করব, আমরা যে বর্তমান যে অবস্থায় আছে এখান থেকে যে আমাদের ব্রাঞ্চের অবস্থা ভালো করব বা আরো কোনো পরিবর্তনের দিকে করব, এটা আমরা সহজে কিন্তু পারবো না, কারণ এখানে আমাদের কিছু অদক্ষ লোক রয়েছে যে কাজের সাথে আপনি তাল মিলে চলতে পারবেন না। অনানুষ্ঠানিক সংগঠনে যেহেতু এখানে দক্ষতার ভিত্তিতে যেহেতু এখানে করা হয় না, সম্পর্কের ভিত্তিতে হয়, সেহেতু এখানে কঠিন হয়ে পড়ে আমাদের, যে চ্যালেঞ্জ গ্রহণ করাটা কঠিন হয়ে পড়ে আমাদের। পক্ষপাতিত্ব ও চক্র। পক্ষপাতিত্ব এখানে থাকবে অবশ্যই অনানুষ্ঠানিক সংগঠনে। গসিপ এবং গুজবগুলির জন্য সময়, এখানে গসিপ বা বিভিন্ন গাঁজাখুরি গল্প চলবে, এখানে খোঁজ গল্প বেশি চলবে, এখানে কেউ কাউকে তো ধরার নাই, এখানে খোঁজ গল্প বেশি চলবে। অবিশ্বস্ত সিদ্ধান্ত গ্রহণ, আমরা এখানে অবিশ্বস্ত সিদ্ধান্ত গ্রহণ, যেহেতু এখানে কেউ দক্ষ না সেহেতু এখানে অবিশ্বস্ত সিদ্ধান্ত গ্রহণ আমরা হতে পারে। এইরকম অনেক ধরনের সমস্যা এখানে থাকতে পারে। এখন আপনার মূল কথা হচ্ছে এই জিনিসটা কি ঠিক আছে, যে অনানুষ্ঠানিক সংগঠন কি প্রয়োজন, এটা এই দুর্বলতা আপনি লিখতে পারবেন, অনেকগুলো দুর্বলতা। তাহলে অনানুষ্ঠানিক সংগঠন কি প্রয়োজন, এই যে অনানুষ্ঠানিক সংগঠন কি প্রয়োজন, কারণ এখানে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো কি দুর্বলতা থাকলেও তারা ব্যবসা এবং অন্যান্য প্রতিষ্ঠান সহ যে কোনো সামাজিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কিছু কারণ রয়েছে কেন অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলি প্রয়োজনীয়। তার প্রতিষ্ঠান কেন প্রয়োজন, সেখানে এখানে কিছু কারণ রয়েছে। সেই কারণগুলোর মধ্যে সামাজিক সংহতি। আমরা আপনি কোনো জায়গায় আপনি দেখা যাচ্ছে আপনার গ্রামে কোনো একটা ক্রীড়া হচ্ছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আপনি বিসিএস ক্যাডার বা আপনি যোগ্যতা সম্পন্ন অনেক লোক, সেখানে আপনার সামনে একটা অনেক বয়োজ্যেষ্ঠ লোক আছে, মুরব্বী টাইপ, তাহলে আপনি কিন্তু কখনোই ওখানে সভাপতির আসন গ্রহণ করতে পারবেন না, বা মানে তাকেই কিন্তু বসাইতে, গ্রামের মুরব্বীকে কিন্তু তখন বসাইতে হবে। এটা কি জানালেন, এটা তার প্রতি সংহতি জানালেন, আমরা বয়স্কের প্রতি বা আমরা আমাদের গুরুজনদের প্রতি আমরা সংহতি জানালাম, তাই না? অ্যাকচুয়ালি তো এরকম বিষয় যে আমার লেখাপড়া থাকতে পারে অনেক বেশি, কিন্তু সে আমার মুরব্বী, সে আমার বয়োজ্যেষ্ঠ লোক, তাকে সে সম্মানটা আমাকে দিতে হবে, এই জন্য তাকে আমরা সম্মানের চেয়ারে বসাই। এটাকে সামাজিক সংহতি বলে, এটা হচ্ছে সামাজিক সংহতি। এই সামাজিক সংহতির জন্য আমাদের অনানুষ্ঠানিক যে এটা আমাদের দরকার আছে। অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলি সামাজিক বন্ধন তৈরি এবং কর্মচারীদের মধ্যে একত্রিত হওয়ার অনুভূতি জাগিয়ে তোলে। এই সম্পর্কগুলি কর্মক্ষেত্রে সহযোগিতা, সমর্থন এবং বন্ধুত্ব বৃদ্ধি করে। তথ্য আদান প্রদানের জন্য অবশ্যই আমাদের অনানুষ্ঠানিক সংগঠনের প্রয়োজন আছে। যে ওই যে ম্যানেজারের যে আলোচনা করলাম, যে ম্যানেজার কি যে হ্যাঁ বলুন। ওই প্রশ্নটাই জাস্ট এখানে একটু ঘুরিয়ে লিখতে হবে, তাহলে আমরা এখানে পারবো। তথ্য আদান প্রদান, নমনীয় ও অভিযোজন যোগ্যতা, প্রেরণা ও কাজের সন্তুষ্টি, আমাদের কাজের সন্তুষ্টি বা প্রেরণার জন্য আমরা এটা করতে পারি। নেতাদের শনাক্তকরণ, মানে প্রভাবশালী যে নেতারা আছে সেই নেতাদের শনাক্ত করতে দেওয়া হয়। উদ্যোগ এবং সৃজনশীলতা,
এরকম আমাদের এখানে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি এই যে ক্লাসে আছি ভাই, ক্লাস নিচ্ছি, নিয়ে ওটা করে দিব ভাই। এটা তো অনেকগুলো সাবজেক্ট, ওগুলা আলাদা করা কঠিন হয়ে যায়, বুঝছেন? বুঝতে পেরেছি আপনার জন্য সহজ হতো একটু, কিন্তু আমি অনেকগুলা তো আমাকে লিখতেও হচ্ছে, আপনারগুলো করতে হচ্ছে, সবগুলো কাজগুলাই করতে হচ্ছে, বুঝছেন? এই জন্য আমি তারপরেও করে দিব ভাই। আচ্ছা, আমি একটা একটা করে একটা একটা করে আপনাকে দিচ্ছি, হ্যাঁ, একসঙ্গে না করে তাহলে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা। উনি যেটা চাচ্ছে, উম, উনি নিয়েছে অবশ্য এই যে ইংরেজিগুলো আলাদা করতে, কিন্তু ইংরেজিগুলো আলাদা করলে এই যে ইংরেজিগুলো এগুলো আলাদা করতে গেলে মানে যদি আমরা আলাদা করে দেই, তাহলে অনেকগুলো লেকচার শিট আছে, সবগুলো লেকচার শিটের ইয়া করে দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। এখন আমার আইসিটি লিখতে হচ্ছে, প্লাস এগুলো আলাদা করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আলাদা করলে হচ্ছে কি মানে টাকা খরচটা কম লাগবে আর কি। এখানে শুধু বাংলা যদি দেয় তাহলে অর্ধেকে নেমে আসবে। আপনার যদি কপি করতে এটা যদি হচ্ছে 150 টাকা লাগে, 150 টাকা লাগে, সেটা 75 টাকা হলেই হবে, তাই না? এরকম। আবার অনেকেই বলে যে না থাক, ইংরেজি আছে, ইংরেজি থাক স্যার, আমাদের জন্য সুবিধা হয়। এখন কোন কথা শুনবো বলেন? যেভাবে করছেন এইভাবেই রাখি দেন। কিন্তু না, উনি ইংরেজি নিবে না, ইংরেজি বাদ দিয়ে চাচ্ছে, বুঝছেন? উনি যদি মানে আর কি কস্টিং কমাতে চাচ্ছে, কস্টিং কমাতে কিন্তু চাচ্ছে। এটা তো অনেক কষ্ট, কারণ এমনি তো বই লেখা লিখিতে আপনি সারা রাত জাগছেন, একটু আগে বললেন। হ্যাঁ, এটা আবার এলা আবার প্রত্যেকটা অধ্যায় এরকম করা, যে কি যে কষ্ট। ওই ভাই চাচ্ছে, আমি করে দিতে চাইছি, এখন দেখি, এখন তারপরে ভাইটা যে উপকৃত হয়। এখানে বলা আছে যে ব্যাখ্যা করুন কিভাবে একটি অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠানকে অনুকূল এবং প্রতিকূল ভাবে প্রভাবিত করে। দেখুন, আমরা যেটা আলোচনা করলাম এর আগে, ওই ম্যানেজার কিভাবে অনানুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করতে পারে, যে আলোচনাটা করলাম এর একটু আগে, ওই প্রশ্নটা যদি আমরা ভালো মতো দেখি, বা অনানুষ্ঠানিক সংগঠন কি, এই জিনিসটা যদি ভালো মতো দেখি, এই প্রশ্নগুলো অ্যান্সার করা কিন্তু আপনার কাছে একবার ইজি, বানাই লিখতে পারবেন। একটা প্রশ্ন যদি একদম সম্পূর্ণভাবে পড়ে রেখেছি, একটা প্রশ্ন যদি সম্পূর্ণভাবে একদম ভিতরের থেকে সবকিছু বের করে নেওয়া যায়, তাহলে ঘুরে ফিরে যে আসুক এটা লেখা যাবে, হ্যাঁ। এখানেও এই প্রশ্নটাও ঠিক একই কথাই বলছে, যে কিভাবে একটি অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠানকে অনুকূল এবং প্রতিকূল ভাবে প্রভাবিত করে, মানে কিভাবে সুবিধা দিতে পারে, আবার অসুবিধাও সৃষ্টি করতে পারে। অনানুষ্ঠানিক সংগঠন কি প্রয়োজন? আমরা একটু আগে দেখলাম, অনানুষ্ঠানিক সংগঠন কি প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন হতে পারে আমাদের। আপনার উত্তরের পক্ষে যুক্তি দাও, তাহলে উত্তরের পক্ষে যুক্তি, ওই যে পয়েন্টগুলো ব্যবহার করছি, সেই পয়েন্টগুলো আমরা এখানে দিতে পারবো, তাই না? মানে ওই প্রশ্নটা এখানে ঘুরে বেঁচে দিয়েছে, কিন্তু একই প্রশ্ন। আচ্ছা, এটা আলোচনা না করি তাহলে। অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানের অনুকূল প্রভাব, মানে আমাদের এর অনুকূলে কি প্রভাব বিস্তার করে সেটা আলোচনা করা আছে। উন্নত যোগাযোগ, সামাজিক জ্ঞান ভাগাভাগি, উদ্ভাবন, সৃজনশীলতা, নমনীয়তা, এই যে এখানে কিন্তু আলাদা আলাদা পয়েন্ট আবার ব্যবহার করা আছে। এই পয়েন্টগুলো না দিয়ে আমরা এখানে যে পয়েন্টটা আলোচনা করলাম, এই যে কি কারণে আমাদের হতে পারে, কি কারণে হতে পারে, এই যে বিষয়টা, এগুলো আমরা কিন্তু ওখানে দিতে পারি। আর দুর্বলতা তো দুর্বলতাই। আর উপরে যেটা আলোচনা করলাম, এই দ্বন্দ্ব সমাধান, এই যে ব্যবস্থাপন কিভাবে এটি আনুষ্ঠানিক সংগঠন, এই যে এগুলো আমরা সেখানে দিতে পারি। এই পয়েন্টগুলো আমরা দিতে পারি, ওখানে এখানে ইউজ করতে পারি, যে অনুকূল ভাবে প্রভাবিত করতে পারে, ওই পয়েন্টগুলোতে আমরা এখানে দিতে পারি। এখানে যেটা আলোচনা করা আছে, উন্নত যোগাযোগ ভালো মতো যোগাযোগ করা যায়, সামাজিক সমর্থন থাকতে পারে, জ্ঞান ভাগাভাগি শেয়ারিং করা যায়, উদ্ভাবন, সৃজনশীলতা। এখানে আপনি পয়েন্টগুলো, যে কোনো পয়েন্টগুলো 10টি পয়েন্ট আপনি মুখস্থ রাখার চেষ্টা করবেন।
10টি পয়েন্ট, যে কোনো অধ্যায়ের 10টি পয়েন্ট। এখানে পয়েন্টগুলো যেন দিতে চাইলেন এখানে এখানে যে কি কি অনুকূল, হ্যাঁ হ্যাঁ, অনানুষ্ঠানিক সংগঠন কিভাবে একটি প্রতিষ্ঠানকে অনুকূল ভাবে প্রভাবিত করে, মানে ভালোভাবে প্রভাবিত করতে পারে কিভাবে। এই যে এই পয়েন্টগুলো, এই যে ম্যানেজারের যে পয়েন্টগুলো আমরা দেখছি না, হ্যাঁ এই যে দৃঢ় সম্পর্ক গড়ে তোলে, তাই না? ভালোভাবে মানে এটা তো ভালো দৃঢ় সম্পর্ক গড়ে তোলা, তথ্য সহজে সংগ্রহ করতে পারি, প্রভাবদের শনাক্তকরণ, কার্যকর যোগাযোগ, দ্বন্দ্ব নিরসন, কর্মীদের স্বীকৃতি দেওয়া, যোগাযোগ সুবিধা, এই পয়েন্টগুলো আমরা ভালোভাবে প্রভাবিত করতে পারে, এই পয়েন্টগুলো দিয়ে একটা প্রতিষ্ঠানকে ভালোভাবে প্রভাবিত করতে পারে এই পয়েন্ট দ্বারা। আর ওখানে বলা আছে অনুকূল, অনুকূল কোনগুলা? অনুকূল এই যে হচ্ছে আপনার এগুলা দুর্বলতাগুলা, দুর্বলতা কই দেখলো, এই যে এই যে অনুকূল কোনটা? এই যে কাঠামোর অভাব, অদক্ষতা, পরিবর্তনের প্রতিরোধ, পক্ষপাতিত্ব, গসিপ বা গল্পগুজব, অবিশ্বস্ত সিদ্ধান্ত গ্রহণ, এই পয়েন্টগুলো ওখানে আমরা দিতে পারি। অনানুষ্ঠানিক সংগঠনের দুর্বলতা, এখানে তাহলে ভালো বিষয়টা দেখুন, এখানে অনুকূল ভাবে প্রভাবিত করতে পারে, যেটা ভালো পয়েন্টগুলো, যেটা আমরা ওই যে ম্যানেজারের কিভাবে সেটা করতে পারে, কাজে লাগাতে পারে, ওটা এই পয়েন্টগুলো এখানে দিব। আর প্রতিকূল ভাবে মানে আর দুর্বলতাগুলো দিব আমরা, কিভাবে প্রভাবিত করতে পারে, মানে যে সমস্যা হতে পারে বা যে দুর্বলতাগুলো দেখলাম এর আগে, সেটা দিব। আর এটা তো আমরা দেখলাম অনানুষ্ঠানিক সংগঠন কি প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন হতে পারে। আপনার উত্তরের পক্ষে যুক্তি তো আমরা দিয়েছি অলরেডি এই যে আগের প্রশ্নে। আগে যে অনানুষ্ঠানিক প্রতিষ্ঠান কি প্রয়োজন, কারণ দেখো, এই কারণ আমরা দেখাইছি, সামাজিক সংহতি, তথ্য আদান প্রদান, নমনীয়তা, কাজের সন্তুষ্টির জন্য প্রেরণা বা মোটিভেশন, নেতাদের শনাক্ত করা, ওই জিনিসগুলো আমরা এখানে লিখব। তাহলে এই প্রশ্নটা আমরা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, আমরা সেভাবে একটু ঘুরে পেঁচে লিখতে হবে, যেভাবে আগে ওইভাবে আপনার প্রশ্নটা অ্যান্সারটা ঘুরাবো। এটার লিখবো না, দেখবো না এটা। হোয়াট ইজ অর্গানাইজেশন ক্লাইমেট, এটা মনে হয় গত বছর এসেছিল, আমি ইয়েগুলো করতেছি, সাজেশনগুলো করতেছি, সাজেশনগুলো। সাংগঠনিক জলবায়ু কি? আমরা আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য পড়েছিলাম, আমরা যখন সমাজবিজ্ঞান বইয়ে ক্লাস 6-7-এ মানে পড়তে আমাদের সময় যে বইগুলো ছিল, সেখানে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লিখুন। এটা মনে হয় সমাজবিজ্ঞান না, ভূগোলে মনে হয়, ভূগোল না সাধারণ বিজ্ঞান না কি যেন বই ছিল আর কি, যার মধ্যে সবগুলাই ছিল বিজ্ঞান। তো আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য কি, এটা যদি আমরা আমাদের সে ছোটবেলা পড়া থেকে নিয়ে আসি, আবহাওয়া হচ্ছে আমাদের কোনো একটা অঞ্চলের প্রত্যেক দিনের যে পরিবেশ পরিস্থিতি, সেটা হচ্ছে আমাদের আবহাওয়া। আজকের আবহাওয়া পূর্বাভাস, আজকে আবহাওয়া এরকম হতে পারে, মেঘ যুক্ত থাকতে পারে বা সামান্য বৃষ্টি হতে পারে, এরকম। আর জলবায়ুটা হচ্ছে কোনো অঞ্চলের 20-25 বছর বা 10-15 বছরের আবহাওয়ার গড়কেই সেই অঞ্চলের জলবায়ু বলা হয়। তো জলবায়ুটা হচ্ছে কি, 15-20 বছরের বা 10 বছরের যে একটা আবহাওয়ার গড় থাকবে, সে গড়টা হচ্ছে জলবায়ু। তাহলে প্রতিষ্ঠানের জলবায়ু এখানে চাইছে, প্রতিষ্ঠানের জলবায়ু কি? তাহলে প্রতিষ্ঠানের জলবায়ু বলতে আমরা সাধারণত এখানে ওভাবে লিখবো না, এটা জাস্ট এমনি মনে করে দেওয়ার জন্য যে আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য। তো সাংগঠনিক জলবায়ুটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের সাংগঠনিক জলবায়ু একটি প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান পরিবেশ, মনোভাব এবং উপলব্ধিকে বোঝায়, যা সম্মিলিতভাবে কর্মীদের আচরণ, প্রেরণা এবং কাজের সমষ্টিকে প্রভাবিত করে। তাহলে সাংগঠনিক জলবায়ু হচ্ছে পরিবেশ, আমাদের প্রতিষ্ঠানের পরিবেশ, আমাদের কর্মচারীদের মনোভাব, উপলব্ধিকে বোঝায়, যা সম্মিলিতভাবে কর্মীদের আচরণ, প্রেরণা এবং কাজের সন্তুষ্টিকে প্রভাবিত করে। এটি একটি মনস্তাত্ত্বিক এবং মানসিক পরিবেশ যা কর্মচারী, ব্যবস্থাপনা এবং সামগ্রিক সাংগঠনিক সংস্কৃতির মধ্যে মিথস্ক্রিয়া থেকে উদ্ভব হয়। এটি ইতিবাচক সাংগঠনিক জলবায়ু
উন্মুক্ত যোগাযোগ, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা এবং সমর্থন দ্বারা চিহ্নিত করা হয়। কর্মীদের ব্যস্ততা, উৎপাদনশীলতা এবং সামগ্রিক মঙ্গল বৃদ্ধি করে। বিপরীতভাবে অবিশ্বাস, ভয় এবং দুর্বল যোগাযোগ দ্বারা চিহ্নিত হয়। এটি নেতিবাচক জলবায়ু, মনোবল হ্রাস, উৎপাদনশীলতা হ্রাস এবং উচ্চ কর্মচারী টার্নওভারের দিকে পরিচালিত করে। তারপরে আছে সাংগঠনিক জলবায়ু বোঝায় এবং সক্রিয়ভাবে পরিচালনা করায় একটি স্বাস্থ্যকর এবং অনুকূল কাজের পরিবেশ তৈরি করার জন্য অপরিহার্য, যা কর্মীদের সন্তুষ্টি এবং সাংগঠনিক সাফল্য লালন করে। তাহলে সাংগঠনিক জলবায়ু হচ্ছে মূলত একটা পরিবেশ, কোনো একটা প্রতিষ্ঠানের পরিবেশকে বোঝায়, যার দ্বারা কর্মচারীদের সম্মিলিত আচরণ, প্রেরণা এবং কাজের সন্তুষ্টিকে প্রভাবিত করে। তো এখানে আমাদের সাংগঠনিক পরিবেশ বা সাংগঠনিক জলবায়ু বলতে, সাংগঠনিক পরিবেশ তো আমরা আগে দেখে আসছি, সাংগঠনিক পরিবেশটা আমরা কিন্তু আগে দেখে আসছি, প্রথম দিকে ব্যবসা পরিবেশ বা না সাংগঠনিক পরিবেশ দেখে আসছি। তারপরে এখানে আসছে জলবায়ু। তার মানে এই পরিবেশটা যখন দীর্ঘদিন যখন থাকবে সেই জিনিসটাই আমাদের জলবায়ুতে রূপ নেবে। যে আমাদের সাংগঠনিক পরিবেশ হলো আসসালামু আলাইকুম। জি জি লাগবে। আচ্ছা, একটু দাঁড়ান, দিচ্ছি, ক্লাস শেষ করে দিচ্ছি আপনার। তাহলে সাংগঠনিক জলবায়ু হচ্ছে কোনো প্রতিষ্ঠানের পরিবেশ, মনোভাব এবং উপলব্ধিকে বোঝায়, যা দ্বারা সম্মিলিত কর্মীদের আচরণ, প্রেরণা এবং কাজের সন্তুষ্টিকে প্রভাবিত করে। আচ্ছা দেখ, এই সংজ্ঞাগুলো, এক লাইনের সংজ্ঞাগুলো এই একটু মনে রাখার চেষ্টা করুন। যেভাবে হোক এই এক লাইন যদি একটু মনে রাখার চেষ্টা করেন বা থাকে আপনার, এইগুলা পরের গুলা এমনি বানিয়ে লিখতে পারবেন। তো এটা মনে রাখাই আমাদের কাছে একটু টাফ হয়ে যায়, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা 31 বেজে গেছে, আমরা সেকেন্ড পার্টের জন্য আমাকে ফোন দিচ্ছে। তো সাংগঠনিক আবহাওয়া কিছু মূল বৈশিষ্ট্য হচ্ছে উন্মুক্ততা এবং যোগাযোগ, তারপরে আছে সমর্থন, স্বীকৃতি, ন্যায্যতা দিবে আছে ন্যায্যতা, তারপরে আছে কর্মচারী উন্নয়ন, উদ্ভাবন ও ঝুঁকি গ্রহণ, সহযোগিতা, টিমওয়ার্ক, স্বায়ত্তশাসন ও ক্ষমতায়ন, দ্বন্দ্ব সমাধান, নিরাপত্তা ও সুস্থতা, অভিযোজন যোগ্যতা, নেতৃত্ব শৈলী। অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, 12টা পয়েন্ট দেওয়া আছে। কর্মজীবনে ভারসাম্য, এত পয়েন্ট আমাদের দেওয়া দরকার না, আমরা 5টা পয়েন্ট এখান থেকে লিখবো। সাংগঠনিক আবহাওয়ার কিছু মূল বৈশিষ্ট্য, আপনি যদি এই সংজ্ঞাটা আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সহজে এটা আর বৈশিষ্ট্য আমরা লিখতে পারবো। তো এই সংজ্ঞাটা একটু দেখবো, বা এই সংজ্ঞাটা খুব জটিল না। তাহলে উন্মুক্ততা, যোগাযোগ ব্যবস্থা, সমর্থন, স্বীকৃতি, ন্যায্যতা, ওই জিনিসগুলো একটু ঘুরে পেয়েছে, এখানে পয়েন্টগুলো আমরা আলোচনা করলে আমরা বৈশিষ্ট্য পাবো। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, মনে হয় গত বছর এসেছিল এই প্রশ্নটা, আমি দেখবো সামনের দিনে এটা আলোচনা করব, প্রশ্ন ব্যাংকটা নিয়ে আলোচনা করব। তো তাহলে আজকে 9টা 33 বেজে গেছে, আজকে এখানে শেষ করছি ফরিদুল ভাই। ঠিক আছে, আগামীকাল ইনশাল্লাহ দেখবো যে সাবজেক্ট আছে, ইকোনমিক্স আছে। হ্যাঁ, জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।